পশ্চিমবাংলা, ভারতবর্ষ এবং তার বাইরের সাধারণ মানুষ রাস্তায় লড়াইতে নেমেছিলেন। আমরা আমাদের মতো করে আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই লড়াইতে ছিলাম। সেই লড়াই আমাদের চলবে। যেটা 8 তারিখ রাত্রিবেলা ঘটেছিল সেটা হচ্ছে যে তিলোত্তমার সাথে এই নির্যাতন এবং তারপরে তার নির্মম মৃত্যু। সে ঘটনার বিরুদ্ধে যারা লড়াই করছেন সেরকম বহু কমরেডকে নানাভাবে হেনস্থা করা ইত্যাদির চেষ্টা হচ্ছে। আমরা প্রশাসনকে বলবো এই ধরনের চেষ্টা না করে অবিলম্বে যে আসল ঘটনা যেটা থেকে এত কিছুর সূত্রপাত, সেই ঘটনার যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, যারা অপরাধী তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া যায়। কাল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়েছেন কলতান দাশগুপ্ত। কিন্তু কলতানের গ্রেফতারির পর থেকেই বাম ভার্সেস রাজ্যের শাসক দলের যে ভূমিকা এবং তরজা তা রীতিমতো শিরোনামে থেকেছে। ঘটনা সূত্রপাত কুণাল ঘোষের একটি সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে, যেখানে কুণাল ঘোষ একটি ফোন কল দেখিয়ে দাবি করেছিলেন কেউ বা কারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত ডাক্তারদের যে আন্দোলন সেখানে ব্যাঘাত ঘটানো বা হামলা করার চেষ্টা করেছে। তারপরেই পুলিশ সঞ্জীব দাস নামক একজনকে গ্রেফতার করে এবং সঞ্জীব দাসের সূত্র মারফত কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে বামেরা পাল্টা হিসাবে বলেন কলতান কিন্তু বাম আন্দোলনের সক্রিয় কর্মী এবং যে নির্যাতিতার দেহ যা নিয়ে এত জটিলতা তৈরি হয়েছে, সেই নির্যাতিতার দেহ যখন হসপিটাল থেকে বেরোচ্ছিল তখন কিন্তু মীনাক্ষী এবং কলতান প্রধানত এই দুজন এদের বাধার সামনেই পুলিশকে পিছু হাঁটতে হয়েছিল। ফলে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কলতান যেহেতু প্রথম থেকে আরজিকর আন্দোলন নিয়ে এই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই 1 পয়েন্ট এজেন্ডা কলতানকে টার্গেট করেছে রাজ্যের শাসক দল। যাই হোক, এই পুরো বিষয়টা পরবর্তীকালে বিধাননগর কোর্টে যায় এবং কলতানের 5 দিনের পুলিশি হেফাজত হয়েছিল। এরপরে বামেরা যে বিষয়টা নিয়ে থেমে যাবে না সেটাই কাঙ্ক্ষিত ছিল। ফলে এই পুরো বিষয়টা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ, যিনি বিচারপতি অমৃতা সিনহার পরে পুলিশি নিষ্ক্রিয়তার এই মামলাগুলো শুনছেন, তাই তার এজলাসে যখন এই মামলাটি ওঠে তখন বাম আইনজীবীরা একাধিক দাবি করেছেন কাল এজলাসে। আমি সরকারি যে অর্ডার তার জন্য কিছুটা সময় অপেক্ষা করছিলাম এবং সরকারি অর্ডার বেরানোর পর আমি দেখতে পেলাম বাম আইনজীবীরা অফিসিয়ালি কাল ভরা এজলাসে বিচারপতির সামনে যে দাবিগুলো করেছেন তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাল্টা হিসাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কলতানের বিপক্ষে কিছু কথা বলেন। আমি সম্পূর্ণ কথাই আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু মনে রাখতে হবে এই সব শুনে গ্রাউন্ড বেসিসে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ কিন্তু পরিষ্কারভাবে কলতানকে জামিনের নির্দেশ দিয়েছেন 500 টাকার ব্যক্তিগত বন্ডে। অর্থাৎ যে আন্দোলন শাসক দল শুরু করেছিল কাল কিন্তু ভরা এজলাসে সেই আন্দোলনকে আরো স্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত করলো বাম আইনজীবীদের ভূমিকা। আরো উল্লেখযোগ্য বিষয় কি শুনবেন, এই জন্য বামেরা প্রায় 44 জন আইনজীবীকে অ্যাডভোকেট অন রেকর্ড করেছেন। অর্থাৎ কলতানের জন্য হাইকোর্টে লড়তে পারে 44 জন আইনজীবী। আমি শেষ 2 বছরে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ডেসপার্টলি কভার করেও এ নজির দেখতে পাইনি, বিশ্বাস করুন। মানে আমি 44 জন আইনজীবী একজনের জন্য লড়ছেন, এই দৃশ্য নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো এবং নজিরবিহীন। অর্থাৎ বামেরা কিন্তু সিগনিফিকেন্টলি ভাবে একটা মেসেজও দিতে চেয়েছেন। কি মেসেজ আমি আপনাদের একটু ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি দেখবেন কলতান গ্রেফতারের পর থেকেই মীনাক্ষী মুখার্জি সবার আগে শ্যামবাজারের অবস্থান মঞ্চ থেকে প্রেস কনফারেন্স করে কলতানের পাশে থাকার বার্তা দেন। মোহাম্মদ সেলিম সরাসরিভাবে কলতানের পাশে দাঁড়িয়েও একটি সাংবাদিক সম্মেলন করেন। অর্থাৎ প্রথম দিন থেকেই কলতানের পাশে কিন্তু ছিল বাম এরকম নেতা নেত্রীরা। কিন্তু আদালতে 44 জনকে বামেরা যে দাঁড় করাবে তা বিশ্বাস করুন আমি অন্তত ভাবতেও পারিনি। এই যে লিস্ট, আপনারা যে লিস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাহলে দেখতে পাবেন সবার উপরে নিঃসন্দেহে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উপরে দেখুন কেস নাম্বার লেখা, কলতান দাশগুপ্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কলতান দাশগুপ্তর হয়ে লড়ছেন বিকাশ বাবু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজিত মিত্র, উদয় শঙ্কর চট্টোপাধ্যায়। এবং যখন আমি লিস্টগুলো দেখছি আমি অত্যন্ত প্রথিতযশা কিছু নামকেও দেখতে পাচ্ছি, যেমন ফায়াজ আহমেদ খান, শামীম আহমেদ, যেটা বামেদের অন্যতম একজন আইনজীবী শামীম আহমেদ, পরবর্তীকালে সব্যসাচী চ্যাটার্জি, সুদীপ্ত সেনগুপ্ত এবং ফিরদোস শামীম, পিন্টু কারার, আকাশদীপ মুখার্জি, সায়ন ব্যানার্জি, গোপা বিশ্বাস, সালোনী ভট্টাচার্য, অর্ক রঞ্জন ভট্টাচার্য। মানে আমার বক্তব্য হলো বামেরা এমন কিছু আইনজীবীকে এই লিস্টে রেখেছেন
যারা নিঃসন্দেহে তাদের নিজস্ব পেশাগত জায়গায় কিন্তু অন্যতম বর্তমানে সেরা কাজ করেছেন। ফলে কলতানের পাশে তারা যে থাকবেন এটা কাঙ্ক্ষিত ছিল, কিন্তু এত পরিমাণ আইনজীবী বামেরা যে কালকে আদালতে গিয়ে হাজির করবেন তা হয়তো স্বপ্নেও ভাবেনি রাজ্যের শাসক দল। যাই হোক, এবার অর্ডারটার মধ্যে কিছু বিস্ফোরক জিনিস। প্রথমে দেখুন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথমে কলতানের হয়ে সওয়াল করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তার আগে পয়েন্ট নাম্বার 1-এ পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই কলতান দাশগুপ্ত একজন লিডার অফ ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অর্থাৎ ডিওয়াইএফ এর হি হ্যাজ বিন রংলি ইমপ্লিকেটেড ইন দ্য পলিটিক্যালি মোটিভেটেড ক্রিমিনাল কেস, যেটা কিনা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনে রেজিস্টার্ড হয়েছিল। অর্থাৎ এই পুরো বিষয়টাই প্রথম পয়েন্টে বিচারপতি অর্ডারে লিখছেন, অভিযোগ করতে গিয়ে বিকাশবাবুরা বলেন এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস। 2 নম্বরে রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে এই ঘটনার সঙ্গে সাব ইন্সপেক্টর প্রীতম সিং ইলেকট্রনিক্স থানার তারা সঞ্জীব দাসের সঙ্গে কথা বলেছেন, এবং সঞ্জীব দাসের সঙ্গে কথা বলার পর কলতান দাশগুপ্তর যে ফোন রেকর্ড সেইটা তারা বাজেয়াপ্ত করে বুঝতে পেরেছেন তারা একটা ভায়োলেন্ট অ্যাটাক করার পরিকল্পনা করছিলেন স্বাস্থ্য ভবনে। অর্থাৎ এইখান দিয়ে কিন্তু আদালতের যুদ্ধটা কালকে শুরু হয়েছিল। পরবর্তীকালে পিটিশনারের পক্ষ থেকে অর্থাৎ কলতানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই পুরো অ্যারেস্টটা নাকি সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট 2014 সালে আর্নেস্ট কুমার ভার্সেস স্টেট অফ বিহার এই কেসের অনুযায়ী কিন্তু করা হয়নি। অর্থাৎ এখানে এফআইআর করার আগে আপনাকে উপযুক্ত প্রসিডিওর নিতে হবে। এখানে পরিষ্কার লেখাও আছে, আমি আপনাদের দেখাতে পারি। To strict adherence to the procedural protocols for arrest in case involving offense punishable by the imprisonment of up to 7 years, বলছে 7 বছরের কম যাদের সাজা হবে তাদের অ্যারেস্ট করার জন্য এমন কিছু প্রসিডিওরাল প্রোটোকলস নেওয়া উচিত যা কিন্তু এই কেসে নেওয়া হয়নি। It is further submitted that all charges mentioned in the FIR are bailable and non-cognizable under the Bharatiya Nyaya Samhita 2023. The solitary non-bailable charge carries a maximum sentence of 3 years, thus necessity compliance with the guidelines in Arnest Kumar. অর্থাৎ পরিষ্কারভাবে বলছেন এইখানে কলতানের বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই ধারাগুলোর জন্য সর্বোচ্চ সাজা 3 বছর হতে পারে। ফলে এই যে জাজমেন্ট আর্নেস্ট কুমার ভার্সেস স্টেট অফ বিহার তাই মান্যতা কেন দেওয়া হলো না এই কেসে কলতানের গ্রেফতারের সময়, কেন প্রসিডিওর মেনটেন করা হলো না, সরাসরি প্রশ্ন কিন্তু তুললেন আদালতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। পরবর্তীকালে আরো যদি আপনারা দেখেন তাহলে লেখা আছে ইট হ্যাজ বিন ফার্দার সাবমিটেড দ্যাট নো প্রায়ার ভয়েস স্যাম্পল ম্যাচ ওয়াজ কন্ডাক্টেড। অর্থাৎ যে অডিও ক্লিপিংস উদ্ধার করা হয়েছে সেই অডিও ক্লিপিংস এর সঙ্গে ভয়েস স্যাম্পল টেস্ট, যে কলতানের যে ভয়েস স্যাম্পল টেস্ট তা ম্যাচ করে দেখা হয়নি। ফলে কিসের ভিত্তিতে এই অ্যারেস্ট করা হলো তা নিয়ে সরাসরি প্রশ্ন করে দিয়েছেন। পরবর্তীকালে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অফ দ্য কমপ্লেন্ট ডাজ নট প্রাইমা ফেসি কনস্টিটিউট এনি অফেন্স অর মেক আউট এ কেস এগেইনস্ট দ্য অ্যাকিউজড। অর্থাৎ এফআইআরে পরিষ্কারভাবে যে বর্ণিত আছে সেখানে এই অ্যাকিউজডের বিরুদ্ধে অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রাইমা ফেসি এভিডেন্স কিন্তু পাওয়া যায়নি, এরকমই কিন্তু আদালতে সওয়াল করতে গিয়ে বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। বলছে রাজ্যের শাসক দল বা রেসপন্ডেন্টরা ইচ্ছাকৃতভাবে এই কলতানের যে ইমেজ, পাবলিক ইমেজ, কারণ ও মিডিয়ায় যায় জনপ্রতিনিধি, সেটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছেন। অর্থাৎ বিকাশবাবুরা 3টি পয়েন্ট বললেন। প্রথম পয়েন্ট হলো গ্রেফতারির সময় যাদের সাজা 7 বছরের কম হয় তাদের বিরুদ্ধে আর্নেস্ট কুমার এবং স্টেট অফ বিহারের যে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল সেই কেস অনুযায়ী যে নিয়ম সেই নিয়ম মানা হয়নি। 2 নম্বর তারা বলেছেন ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়নি, ফলে এফআইআর এর সময় ভয়েস স্যাম্পল টেস্ট করা হলো না কেন। 3 নম্বর তারা বলছেন যে এই পুরো বিষয়টি কলতানের যে মান সম্মান নষ্ট এটা করার জন্য কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড হয়ে করা হয়েছে। পরবর্তীকালে কিশোর দত্ত কিন্তু তার নিজের সপক্ষে কিছু যুক্তি দেন। তিনি বলেছেন যে ভারতীয় ন্যায় সংহিতা যেটা 35(3) অর্থাৎ 41 এর নোটিশের বদলে এখন যেটা ইমপ্লিমেন্ট করা হয়, কাউকে আদালতে ডাকতে হবে, কাউকে থানায় ডাকতে হবে, তার সাথে কথোপকথন করতে হবে, জেরা করতে হবে, এই কেসে কিন্তু এটা প্রযোজ্য নয়। যদিও কোর্ট কিন্তু দিনের শেষে এটাকে শোনেনি বা মান্যতা দেয়নি। আমি পুরোটা এর জন্যই বলছি না কারণ পুরোটা সময় সাপেক্ষ। মেনলি এই 3টে পয়েন্ট কিন্তু বিকাশবাবুরা করার চেষ্টা করেছেন। অর্থাৎ কলতানের বিরুদ্ধে এখনই কোয়ার্সিভ অ্যাকশন অর্থাৎ তীব্র কোনো অ্যাকশন কিন্তু পুলিশ নিতে পারবে না এবং কোর্টের অনুমতি ছাড়া কলতানকে গ্রেফতার করা যাবে না, এরকমই একটি কথা কিন্তু কাল
বিচারপতি আদালতে বলেছেন। অর্থাৎ এই কেস ঠিক কি ভুল তা বিচার্য বিষয়, নিঃসন্দেহে সে বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু কাল ভরা এজলাসে হাইকোর্টে যে শুনানি হলো, যে সওয়াল জবাব হলো, তা থেকে আইনের যারা শিক্ষার্থী তারা শিখতেই পারেন। আরও শিখতে পারেন রাজ্যের বিরোধী দলগুলো, যে বিপাকে পড়লে রাজ্যের আইনজীবীরা, একাধিক বিরোধী আইনজীবীরা যেভাবে বিপদের যারা পড়ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, তা নিঃসন্দেহে বর্তমান সময় অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমার মনে হয়। সমগ্র ঘটনা শুনে আপনারা কি ভাবছেন? কলতান কতটা করতে পারে কি করতে পারে না, মানুষের ধারণা একরকম, শাসক দল মনে করেছেন অন্যরকম। কিন্তু যারা ডাক্তারদের আন্দোলনকে প্রতি মুহূর্তে ছোট করার চেষ্টা করছেন, যারা এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বিভিন্ন ষড়যন্ত্র করে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, কিংবা এই ডাক্তারদের আন্দোলনকে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন কদর্য ভাষায় আক্রমণে ভরিয়ে দিচ্ছেন, তাদেরকে নিয়ে মানুষ কি ভাবছেন এই মুহূর্তে হয়তো আমার জানার বেশি আগ্রহী। আর কলতানের এই কেস ভবিষ্যতেও চলবে। আমার দৃঢ় বিশ্বাস এই 44 জন আইনজীবী ভবিষ্যতেও কলতানের জন্য, যদি কেসটি সুপ্রিম কোর্টে যায়, তারাও কিন্তু একইভাবে লড়াই করবেন। আপনারা নিঃসন্দেহে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন এই চ্যানেলেই আমরা রাজ্যের রাজনীতি নিয়ে অসংখ্য কথাবার্তা বলবো পরবর্তীকালেও।